আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যাদবপুর থানার সামনে লাইভ ছবি, এবিভিপির মিছিল আটকালো পুলিশ। যাদবপুর থানার সামনে এবিভিপির মিছিল আটকালো পুলিশ। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, একদিকে পুলিশ, অন্যদিকে এবিভিপির কর্মী সমর্থকরা। সায়ন্ত, ছবি দেখছি, ডিটেল দাও। একদমই দেখো, যাদবপুর থানার সামনে একদিকে ব্যারিকেড করে আটকে দিয়েছে এবং তোমাকে একটা ছবি দেখাচ্ছি কিভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড টপকিয়েছে। আমার ক্যামেরাতে সুমিত সেই ছবি দেখাচ্ছে যে একটা অংশকে আটকে দিয়েছে। তখন রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ারে রোডের যে আরেকটা দিক থেকে এবিপির সমর্থকরা তারা কিন্তু আরেকটা দিক থেকে রাস্তা ক্রস করে বেরিয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, সেখানে একদিকে রাস্তা আটকে গিয়েছিল এবং আরেকটা দিকে রাস্তা বেরিয়ে পড়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে যাদবপুর থানার সামনে চলে এসেছে, যাদবপুর থানার সামনে তারা চলে এসেছে। অর্থাৎ পুলিশ একদিকে যখন তাদের আটকেছে তখন তারা আরেক দিকে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছে। পুলিশ তাদের আটকাতে পারলো না, তারা যখন একদিকে আটকালো তখন আরেক দিকটা বেরিয়ে এসছে। পুলিশ কেন সহযোগিতা করছে জানি না, পুলিশ কেন সহযোগিতা করছে জানি না, কেন আমাদের অসহযোগিতা করছে জানি না। আমরা ক্যাম্পাসে ঢুকবো, প্রতিদিন এবিভিপির ওর আক্রমণ, এই জিনিস চলতে পারে। ব্যারিকেড দিয়ে তো আটকে দেওয়া হলো, আটকে দেওয়া হলো, আবার ব্যারিকেড ভাঙে আমরা আসলাম, আবার ব্যারিকেড ভাঙবো। তুমি শুনতে পেলে যে ব্যারিকেড আটকে দেওয়া হয়েছে, কিন্তু তারা আরেকটা দিক থেকে ব্যারিকেড ভেঙে চলে এসেছে। এবং আমি সহকর্মী সুমিত আরেক ছবি দেখাতে, এখনো কিন্তু এবিপির কর্মী সমর্থকরা তারা একটা দিকে আটকে রয়েছে এবং আরেকটা টিম তারা কিন্তু বেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে, সেখানেও ব্যারিকেড করা রয়েছে। আমি সুমিতকে হলো সেই ছবি দেখাতে, ওখানে ব্যারিকেড ভাঙতে যাচ্ছে। আমি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে। আমি সুমিতকে সেই ছবি দেখাতে বলবো। তুমি যাদবপুর থানার সামনে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, এখানেও ব্যারিকেড করা ছিল, এখানে এসে আটকে গেছে। যাদবপুর থানার সামনে এসে তারা বসে পড়লেন, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা যেতে পারছেন না, তাই যাদবপুর থানার সামনে এসে তারা বসে পড়েছেন। অর্থাৎ যে টিমটা যে ব্যারিকেড তারা আটকে গেছে, আরেক পক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এই ব্যারিকেড ভাঙবে এবং তারা পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ, তারপর ধস্তাধস্তি। দেখো পুলিশের ব্যারিকেড ভেঙে চলে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ তাদের আটকাতে পারছে না। স্বাভাবিকভাবে পুলিশের যে সংখ্যা সেই পরিমাণ কিন্তু তার থেকে অনেক বেশি আছে এবিভিপির কর্মী সমর্থকরা। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা ব্যারিকেড আটকে ছিল যাদবপুর থানার সামনে, এসে ব্যারিকেড ভেঙে আরেকটি ব্যারিকেড সেইখানটা চলে এসছে। শুভজিৎ, তুমি কি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড ভাঙার ভূমিকাকে কিভাবে দেখছেন? ব্যারিকেড ভেঙে দিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড় দিয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তারা দৌড় দিয়েছে। অর্থাৎ তারা যে দাবি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিকে যেতে দেওয়া হবে না, পুলিশ আটকে দিয়েছিল, কিন্তু পুলিশের সেই ব্যারিকেড ভেঙে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তারা কিন্তু দৌড় দিয়েছে। আমরা এই মুহূর্তে এবিভিপির মিছিলের ছবি দেখতে পাচ্ছি। যাদবপুর থানার দুদিকেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল ব্যারিকেড করে, কিন্তু এক পক্ষ আমরা দেখলাম যে ক্রসিং থেকে কিছুটা অংশ এগিয়ে আসে, তারপর কিছুক্ষণ তারা বসে পড়ে যাদবপুর থানার সামনে, সেখানেও ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেখানেও যে ব্যারিকেড দেওয়া হলো সেই ব্যারিকেড সরিয়ে আরও একটা অংশ যাদবপুর থানার দিকে এগিয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে। ওখান থেকে কিছুটা দূরে, মাত্র 500 মিটার দূরেই কিন্তু 8B-তে সেখানেও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনকে। স্বাভাবিকভাবে এবিভিপির কিছুটা অংশ ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে দৌড়ে। আরও একটা অংশ যেখানে আটকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানার সামনে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সায়ন্ত। একটা অংশ ক্রসিং এর ওপারে আটকে রয়েছে,
যে অংশটা বেরিয়ে আসতে পেরেছিল তার মধ্যে থেকে আরেকটা অংশ আবার থানা একেবারে 8B দিকে এগিয়ে গেলে একটা অংশকে আটক করে রাখা হয়েছে। তাহলে তো একটা মানে এই মুহূর্তে পুলিশের ভূমিকা, এবিভিপি যাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা কি বলছে? দেখো এবিপি যারা একদম তুমি আমাদের সঙ্গে থাকো। তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এসএফআই এর এসএফআই তার মানে 8B তেও সেখানে তাদেরকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে যাদবপুর 8B-তে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ওখানে কেন যাচ্ছ, বাইরে এসো। পুলিশের আধিকারিকরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা, বাইরে এসো, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক এখানে কিন্তু যুদ্ধক্ষেত্রের রণক্ষেত্রের পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার যারা রয়েছেন, যা বামপন্থী ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমি ছবিটা অর্ঘকে দেখাতে বলবো যে একদম রণক্ষেত্রে আকার নিয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড ভাঙার চেষ্টা এই মুহূর্তে রণক্ষেত্রের আকার নিয়েছে যাদবপুর 8B চত্বর। ব্যারিকেড ভাঙার এবং পুলিশের সাথে রীতিমতো হাতাহাতি বচসা, রণক্ষেত্রের বাইরে রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের পরিবেশ এই মুহূর্তে এবং বামপন্থী ছাত্র সমূহ তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি একদিকে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, একদিকে ব্যারিকেড খুলে ফেলেছে এই বামপন্থী ছাত্র সংগঠন, একদিকের ব্যারিকেড কিন্তু তারা খুলে ফেলেছে এবং এই মুহূর্তে যাদবপুর 8B চত্বর রণক্ষেত্রের পরিস্থিতি, একদিকের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং পুলিশ এখনো কিন্তু ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে পুলিশ এবং তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন। আমি ছবিটা দেখাতে বলবো অর্ঘকে, ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েছেন এবং তারা ব্যারিকেড ভাঙলেন এবং আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ধস্তাধস্তি, চরম ধস্তাধস্তির পরিস্থিতি, পিছিয়ে অর্ঘ, চরম ধস্তাধস্তির পরিস্থিতি এবং তারা কিন্তু ব্যারিকেড টপকে বেরিয়ে যাচ্ছেন, ব্যারিকেড টপকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে এখানে চরম ধস্তাধস্তি চলছে, তারা ব্যারিকেড ভেঙে ফেলেছেন এবং ধস্তাধস্তি এবং টানা হেঁচড়া চলছে। এখানে কিন্তু কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স তারা কিন্তু লাঠি উঁচিয়ে তেড়ে আসছে এবং এই মুহূর্তে ছাত্রদের সাথে চরম ধস্তাধস্তি এই মুহূর্তে এবং রণক্ষেত্রের ছবি নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। একদিকে যখন এবিভিপি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, তখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু ব্যারিকেড ভাঙছে এবং তারা ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি 8B-তে পুলিশের সাথে সম্মুখ সমরে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যে ছবি তারা পড়ছে যে তারা প্রথম ব্যারিকেডটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালকের ঘটনা এবং তারপর যেভাবে বারবার এই ছবি ধরা পড়েছে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ এই বামপন্থী ছাত্র সংগঠন তারা কিন্তু অপেক্ষা করলো এবং অপেক্ষা করার পর তারা কিন্তু ব্যারিকেড ভাঙলো এবং এই মুহূর্তে খণ্ডযুদ্ধের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যাদবপুরের ছবি দেখতে পাচ্ছি, এআইডিএস এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের 4 নম্বর গেটের সামনে এআইডিএস এর পক্ষ থেকে, ভিতরে এআইডিএস রয়েছে, বাইরে এবিভিপি রয়েছে। এবিভিপির একটা অংশ গেট টপকে আসার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কারণ দুপক্ষেরই টার্গেট হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুচরিতা। আমি দেখতে পাচ্ছি গেটের ভেতরে এআইডিএস, বাইরে হচ্ছে এবিভিপি 4 নম্বর গেটে, একে অপরকে হুমকি হুঁশিয়ারি চলছে। একদম দেখো এই মুহূর্তে যে 4 নম্বর গেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবিপি যারা আছে তারা কিন্তু গেট ভেঙে গেটের ওপর দিয়ে উঠে আসার চেষ্টা করছে এবং ভেতরে যারা এআইডিএস রয়েছে তারা তাদের প্ল্যাকেট দেখাচ্ছে এবং একে অপরকে তক্কাতক্কি করছে এবং তারা বলছে দুপক্ষের মধ্যে কিন্তু বচসা চলছে। আর এই মুহূর্তে বিধ্বস্ত যেখানকার পুলিশ যারা রয়েছে তারা এই গেট আগলে রেখেছে, কারণ এই 4 নম্বর
এবং আমরা এখানে ছবি কিন্তু দেখাচ্ছি, দেখুন দীপশিখা ধর, দেবাঞ্জন দে, একজন আকাশ কর, পুরুষের সাথে দীপশিখা ধরের লড়াই। এসএফআই নেতৃত্ব, তাদের সঙ্গে পুলিশের দেখতে পাচ্ছি রীতিমতো ধস্তাধস্তি। তার সাথে দীপশিখা যে ধরের ছবি লড়াই আপনাদের চলছে। দেখাচ্ছি। হ্যাঁ সুমন বলো, সুমন বলো। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের আকার নিয়েছে। আপনি এগোচ্ছেন, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান আপনি। Act like police, don't act like BJP, act like police. আপনি পুলিশের মতো পুলিশের মতো আচরণ করুন যদি পুলিশ হয়ে থাকে, আর না হলে বিজেপির পার্টি অফিসে গিয়ে বসুন। যার ওখানে গিয়ে ভাড়া দিন, অনেক ভালো পারেন আপনারা, ক্যাম্পাসে ভাড়া দিতে পারেন না। পেরেছেন থানায়, আপনি যাদবপুর থানায় ঠেকাতে পেরেছেন, কালকে রাতে ঠেকাতে পেরেছেন। কালকে রাতে কোথায় ছিল? চরম ধস্তাধস্তি চলছে ফোর ফ্রন্টে। দীপশিখা ধর, দেবাঞ্জন দেরা পুলিশের সাথে কিন্তু আমরা দুটো ছবি খণ্ডযুদ্ধের একসঙ্গে পরিস্থিতি। দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছিলাম যাদবপুর থানার সামনের ছবি, সেখানে পুলিশের তরফ থেকে দুটো ব্যারিকেড করে দেওয়া হয়। এবিভিপির কর্মী সমর্থক ছাত্র যারা আছেন তারা যাতে যাদবপুর পর্যন্ত পৌঁছতে না পারে, 8B পর্যন্ত পৌঁছতে না পারে, কিন্তু এবিভিপির একটা অংশ দুটো ব্যারিকেড ভেঙেই তারা এগিয়ে যায়। পাশাপাশি যাদবপুর 8Bর সামনে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, সেখানে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, দীপশিখা ধর, আকাশ কর, অর্থাৎ এসএফআই একেবারে প্রথম সারির নেতৃত্বরা তারাও উপস্থিত হয়েছেন। পুলিশের তরফ থেকে তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে। দুটো ছবি একই সঙ্গে। সুমনের কাছে আরো একবার যাবো। সুমন, কি পরিস্থিতি ওখানে? একেবারে এই মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দীপশিখা ধর, আকাশ কর, দেবাঞ্জন দেরা তারা পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধে এতক্ষণ ছিলেন এবং তারা ব্যারিকেড ভেঙে ফেলেছেন। তারপর কিন্তু পুলিশ তাদের আটকেছে এবং তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু তাদেরকে আটকে রাখা যাবে না, তার কারণ এবিভিপির একটা অংশ বেরিয়ে এসছে, এটা কিন্তু তারা বলছেন। ফলে তারাও এগোবেন। এখন কিন্তু আবারও খণ্ডযুদ্ধের পরিস্থিতি এবং জোরপূর্বক তারা কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যেতে চাইছেন। একদম আমরা বুঝতে পারছি যে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন দুপক্ষেরই তো দাবি আবারও রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি। ছাত্র সংগঠনকে আমরা দুটো ভাগ হতে দেখছি। একটা অংশ রয়েছে এডবিতে, যেখানে তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, যদিও তারা ব্যারিকেড ভেঙে পুলিশের তরফ দিয়েছে থেকে এবং পুলিশের সঙ্গে বাধা প্রয়োগ রীতিমতো করা ধস্তাধস্তি হচ্ছে। পুলিশের তরফ এটা এডবির ছবি আমরা দেখছি। পুলিশের যে সিল থাকে, সেই সিল দিয়ে কিন্তু AIDSO তারা রয়েছে। এসএফআই নেতৃত্ব এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমরা। পুলিশের তরফ থেকে রীতিমতো হাতাহাতি, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। না কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স পৌঁছে গেছে। কলকাতা পুলিশের একাধিক ফোর্স আনা হয়েছে ওখানে। একবার ছবিটা দেখুন। আকাশ কররা বামপন্থী ছাত্র এটা ঠিক কোন জায়গায় হচ্ছে সুমন? যাদবপুরে এডবি চত্বরেই হচ্ছে, একেবারে বাস স্ট্যান্ডের কাছে এইটা হচ্ছে এবং সেখানে ব্যারিকেড করে ঢেকে দেওয়া হয়েছে। এবং বামদের আরেকটা অংশ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে AIDSO, যারা সেখানে এবিভিপির সঙ্গে পরিস্থিতি, মানে সেখানেও পুলিশ রয়েছে, সেখানেও এক পক্ষ ভেতরে আর এবিভিপির বাইরে থেকে গেট টপকানোর চেষ্টা করছে, গেট ভাঙার চেষ্টা করছে। অর্থাৎ এবিভিপির দুটো অংশ, একটা অংশ যাদবপুর থানার সামনে, একটা অংশ বিশ্ববিদ্যালয়ের সামনে। বামেদের ছাত্র সংগঠনের দুটো অংশ, সেটা হচ্ছে একটা 8Bর সামনে, একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ভেতরে। সব জায়গাতেই রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা যাচ্ছে, কিন্তু একেবারে যাদবপুর যে 4 নম্বর গেট রয়েছে বিশ্ববিদ্যালয়, সেখানে ছবিটা আলাদা। মুখোমুখি একেবারে AIDSO এবং এবিভিপি, যদিও মাঝখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট রয়েছে, সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আমরা ছবি দেখাচ্ছি সুমন। আরো একবার জানতে চাইবো, একটা অংশ বামেদের, একটা অংশ AIDSO যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটের ভেতরে, এবিভিপির একটা অংশ, তারা দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে এসেছে। এই সিলটা আসলে এবিভিপিকে রক্ষা করার সিল। এই এসএফআই নেতৃত্ব তারা কোথায় যেতে চাইছিলেন? গুন্ডারা এখানকার বিজেপি বিধায়িকার নেতৃত্বে আগুন লাগাচ্ছিল যাদবপুরে, তখন এরা ঘুমোচ্ছিল।
এবং আবারও পুলিশের সাথে বারবার ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন দীপশিতা ধর এবং আমরা দেখছি যে বিশ্বজিৎ প্রামাণিক কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ তিনি বারবার আটকানোর চেষ্টা করছেন এবং দীপশিতা দেবাঞ্জনরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খণ্ড যুদ্ধের মতন পরিস্থিতি, রণক্ষেত্র ছবি এই মুহূর্তে যাদবপুর এইডবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই ছবি। এসএফআই নেতৃত্বের সঙ্গে রীতিমতো পুলিশের বচসা, একেবারে ধস্তাধস্তি, সেখানে আগে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এইডবি চত্বরে। এখনো তাদেরকে আটকে রাখা হয়েছে স্বাভাবিকভাবে, এখনো বচসা চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এআইডিএসওর যে ছবি, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ছবিও দেখতে পাচ্ছি যে গেটের ওদিকে পুলিশ রয়েছে, কিন্তু সেখানে রীতিমতো 4 নম্বর গেটে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবিভিপির পক্ষ থেকে একজন একেবারে গেটের ওপর ওঠে, হুমকি হুঁশিয়ারি চলছে, কারণ ভেতরে এআইডিএসওর কর্মী সমর্থকরা তারাও রয়েছেন সেখানে, মুখোমুখি এআইডিএস এবং এবিভিপি, যদিও মাঝখানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট এবং পুলিশ। আরেকটা অংশ আমরা দেখালাম যে যাদবপুর থানার সামনে যখন এবিভিপির মিছিলকে আটকে দেওয়া হয় তখন ক্রসিং এর কাছে এবিভিপির মিছিলকে আটকে দেওয়া হয়, যদিও একটা অংশ বেরিয়ে যাদবপুর থানার সামনে অবস্থানে বসেছিল সেখানেও তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে তারা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যায়। সেই অংশটাই এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে রয়েছে। একজন লেডি পুলিশ অফিসার তিনি এগিয়ে এলেন, এতক্ষণ আমরা দেখছিলাম অন্যরকম ছবি, এখন একজন লেডি পুলিশ অফিসার তিনি এগিয়ে এলেন এবং এই মুহূর্তে খণ্ডযুদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চরম উত্তেজনা পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, ধস্তাধস্তি, এবং আমরা বারবার দেখতে পাচ্ছি যে বামপন্থী ছাত্র সংগঠনরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পুলিশের তরফ থেকে বাধা আসছে এবং পুলিশের তরফ থেকে এখন কিন্তু সামনের দিকে এগোনো হচ্ছে। তাদেরকে কিন্তু যাদবপুর এইডবির মধ্যে কিন্তু যাদবপুর এইডবির পার করতে দেওয়া হলো না, তারা ব্যারিকেড ভাঙলেও তাদেরকে কিন্তু আটকে দেওয়া হলো। চরম ধস্তাধস্তি খণ্ডযুদ্ধের ছবি আমরা দেখতে পেলাম এবং পুলিশের তরফ থেকে এখন ডমিনেট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বহু ছাত্র সংগঠনের সমর্থক তারা পড়ে যাচ্ছেন, বসে পড়ছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু এবারে পুলিশকে সরিয়ে ফেলা হচ্ছে। যারা মারছেন কেন মহিলা প্রেসদের? আপনারা মহিলা প্রেসদের আক্রমণ করছেন কেন? এবার তারা কিন্তু বসে পড়ছেন তারা এবার তারা কিন্তু বসে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে পুলিশের সাথে রীতিমতন খণ্ডযুদ্ধ চলল এবং তারপর কিন্তু তারা যাদবপুর এইডবিতে কিছু করার চেষ্টা করা হয়নি। কন্টিনিউয়াস পুলিশ এখানে আমাদের আক্রমণ করার চেষ্টা করছে। কিসের জন্য? মহিলারা নেই, পুলিশ প্রশাসন এই যে দেখুন মহিলা পুলিশ কোথায় মহিলা পুলিশ কোথায়? আমরা পরিষ্কার বলছিলাম আপনারা যাদবপুর থানার সামনে এবিভি কাটকালে আমরা নড়বো না। আমরা ছবি দেখাচ্ছি একদিকে এসএফআই নেতৃত্ব, তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে, অন্যদিকে যাদবপুর থানার সামনে দুটো ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এবিভিপি কর্মী সমর্থকদের একটা অংশ। সেখানকার কি পরিস্থিতি শান্ত? এবং বামপন্থী ছাত্র সংগঠন সমূহ তারা ব্যারিকেড ভাঙলেন এবং তারপর তারা কিন্তু বসে পড়েছেন। তারা বারবার করে যে থানার সামনে যে ব্যারিকেড রয়েছে সেটা ভেঙে বেরোবার চেষ্টা করছে। আমি সহকর্মী সুমিতকে দেখানোর জন্য সেই ব্যারিকেড ভেঙে যখন ঢোকার চেষ্টা করছে তখনও তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তারা বারবার করে ব্যারিকেডের সামনেই বসে যাচ্ছে। পুলিশের সঙ্গে দফায় বাকযুদ্ধ এবং তারা যারা জানাচ্ছেন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যাবেনি। অন্যদিকে পুলিশ কিন্তু ব্যারিকেড করে রেখেছে, কোনোভাবে তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে না, কারণ সেখানে এসএফআই বা বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা রয়েছে এই দাবি করা হচ্ছে। এবং সেই মিলিয়ে আমি ছবিটা দেখাতে পারবো সুমিতকে যে পুলিশের সঙ্গে বাকযুদ্ধ কিন্তু চলছে রীতিমতো। অর্ডার কপি দেখান। পুলিশকে প্রশ্ন করছি, আমরা যাব না। অর্ডার কপি দেখান। অর্ডার কপি দেখান। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে বাকযুদ্ধের পর তারা কিন্তু যে কোনোভাবে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সেই ছবি দেখাবো, সুমিতকে বলবো আসার একবার দেখানোর জন্য।
দেখো পুলিশের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যে পরিমাণ পুলিশ ছিল তার তুলনায় আরও বেশি পুলিশ আনা হলো, কারণ এবিভিপির কিন্তু আরও বেশ কিছু কর্মী সমর্থক তারা মিছিল করে আসছে, অর্থাৎ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে কোনোভাবে পৌঁছাবে, যে কারণে তার পুলিশ কিন্তু কোনো রকম আর ঝুঁকি নিতে নারাজ, সে কারণেই আরও বেশি করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তুমি সেটাই দেখতে পাচ্ছ যে ব্যারিকেড, একদিকে ব্যারিকেড সুমনের কাছে যাবো। সুমন, সায়ন্ত দেখাচ্ছিল যেখানে পুলিশের তরফ থেকে এবিভিপি কর্মী সমর্থকদের আজকে দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গার ছবি ওই একই রাস্তার উপর আরেকটা জায়গায় যেখানে এসএফআই কর্মী সমর্থক নেতৃত্বকে পুলিশ আটকে দিয়েছে। সুমন, দেখো একেবারে এসএফআই কর্মী সমর্থকরা তারা ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে ফেলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো উত্তেজনা চলছে। একদিকে তারা প্রথম ব্যারিকেডটা ভেঙে ফেলেন, তারপর তারা এগোতে চান, তখন পুলিশের তরফে ব্যাপক ধস্তাধস্তি এবং পুলিশের তরফ থেকে তাদের প্রতিরোধ করা হয়। তখন কিন্তু তারা ব্যারিকেড ভেঙে ফেলার পর পুলিশি বাধা অতিক্রম করার চেষ্টা করেন তারা, তখনই পুলিশের তরফ থেকে পাল্টা কিন্তু এগোনো হয় এবং সেই পাল্টা এগোনোর পর আমরা দেখতে পাচ্ছি যে এসএফআই কর্মী সমর্থকরা তারা এখন কিন্তু যাদবপুর এইডবিতে বসে পড়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং অনেকে আক্রান্ত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। এখানে দেবাঞ্জন দে, দীপশিতা ধররা তারা কিন্তু বসে রয়েছেন। আমি একটু কথা শুনবো। পুলিশ তারা এটা করছে, তারা এরা কি করবে? এবিভিপি মিছিল আটকানো হচ্ছে না, এবিভিপি মিছিল আটকানো হচ্ছে না, স্বাভাবিক টাকা আসে দোকান থেকে, আরএসএস এর টাকা আসে, পুলিশের প্রশাসনের পকেটে টাকা আসে, ওই জন্য নেম কার্ড ছাড়া আমাদের মারতে আসে। এবিভিপি এগোলো, represent the student community. You cannot stop us. এই তো আমাদের সব বুম রয়েছে, দেখো গণতান্ত্রিক আপনাদের আটকানোর কারণটা কি? পুলিশের সঙ্গে ছিল আছে, Please don't do this. Please don't do this. Please don't murder democracy in the daylight. Please don't murder democracy in the daylight. খুলুন। আপনারা সংযতভাবে গণতান্ত্রিক পুলিশের তরফ থেকে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে যাতে দুই শিবিরের কর্মী সমর্থকরা মুখোমুখি না হন, তাই দুদিকেই পুলিশের তরফ থেকে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরবর্তী সময় সায়ন্তনের কথা বলছিল ফোর্স আরো বাড়ানো হয়। দুই প্রান্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটা প্রান্তে যেখানে এবিভিপিকে আটকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাদবপুর থানার ঠিক সামনে যে রাস্তাটা এইডবি থেকে আসছে, দুটো ব্যারিকেড করা হয়েছিল। এবিভিপির একটা অংশকে পুলিশ আটকাতে পারলো, আরেকটা অংশ তারা এগিয়ে আসে ব্যারিকেড ভেঙে দিয়ে। পাশাপাশি যাদবপুরে এইডবির দিকে সেখানেও পুলিশের তরফ থেকে সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে এসএফআইয়ের কর্মী সমর্থকরা তারা এগিয়ে যেতে না পারেন। আমরা সেই ছবিও দেখালাম, সেখানেও রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ কর্মী এবং এসএফআইয়ের কর্মী সমর্থকরা। আর মাঝখানে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা যাদবপুরের 4 নম্বর গেট, পরিচিত গেটের একদিকে রয়েছেন এবিভিপি কর্মী সমর্থকরা আর অন্যদিকে রয়েছেন এআইডিএসওর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মাঝখানে 4 নম্বর গেট মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ দুপক্ষেরই নিশানা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং দুপক্ষই নিজেদের মতন করে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা হয়েছিল। গোলপার্ক থেকে এবিভিপির মিছিল এগোতে থাকে, তখন নেতৃত্বে ছিলেন বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। সেই মিছিলকে আটকে দেওয়া হয় যাদবপুর থানার সামনে এবং সেই থানার সামনে এবিভিপির মিছিল একাংশ চলে যায় পুলিশের ব্যারিকেড ভেঙে 4 নম্বর গেটের দিকে। আর অন্যদিকে বামেদের ছাত্র সংগঠন তাদের একটি মিছিলের আয়োজন করা হয়েছিল, রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে যখন তারা এগোতে যায় তখন পুলিশের ব্যারিকেড দেওয়া হয়, সেখানে তারা পুলিশের একটা ব্যারিকেড ভাঙে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বচসা দেখা যায়। আর যে অংশ এবিভিপির
ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে পেরেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। তারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ঠিক বাইরে রয়েছে, আর ভেতরে বাম ছাত্র সংগঠন এআইডিএসও রয়েছে। একে অপরকে একেবারে হুমকি দিচ্ছে, সেই ছবি ধরা পড়ছে। যদিও মাঝখানে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট রয়েছে এবং পুলিশ রয়েছে, এবং দুপক্ষই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে, যেহেতু তাদেরকে আটকে দেওয়া হয়। যদিও দুপক্ষই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবিভিপির কিছুটা অংশ সফল হয়ে চলে যায় 4 নম্বর বিশ্ববিদ্যালয় দিকে, কিন্তু যে বামেদের ছাত্র সংগঠন এইচবির কাছে কর্মসূচি আয়োজন করেছিল, তারা ব্যারিকেড ভেঙে সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছে। দেবাঞ্জনের বক্তব্য আমরা শুনছি। আক্রান্ত হয়েছে প্রেসক্লাবের কোনো বল নেই, তার ছবিটা তো লকডাউন অনেকদিন আগে বেরিয়ে গেছে দাদা, এটা ঠিক হয়নি। এই নাম টামগুলো অন্তত নিয়ে নাও, আমি তো গ্রুপের মধ্যে নেই। তোমার নাম কি? এসএফআই বলে এটা পেয়ে গেলে যাদবপুর থানার সামনে যে ব্যারিকেডটা করেছিলেন, ওখান থেকে ক্যামেরা গেলে কিন্তু ফুল সটকে যাবে, একটাও পাবে না। ঠিক আছে? হ্যাঁ, ফেরতি। এদিন যার ক্যামেরা সে নিয়ে নেবেন, আর এরপর থেকে ক্যামেরা যত্নে রাখুন। হ্যাঁ, এই পুলিশ বাহিনীর মধ্যে এরকম পুলিশ আছে, মজার ব্যাপার নয়। এই পুলিশ কি ক্যামেরা নেবে না, তাহলে ছেড়ে দে, এই আকাশ না দিলে ছেড়ে দে, কত কি আছে। আরে এমনি এরা তো সরকারি পয়সায় চলে না, আগে তৃণমূলের পয়সায় চলতো, এখন বিজেপির পয়সায় চলে। আবার এমন পুলিশ আছে এখানে, ও বেটাকে টার্গেট করে রেখেছি, পরিষ্কার বলছি, বেটাকে টার্গেট করে রেখেছি। ওটা আরএসএস এর চোর, নাগপুর থেকে মাইনে পায় বেটা। আমরা একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ মানুষের পাশে টিভি9 বাংলা। তাই রাজ্যের বিভিন্ন জায়গায় যে প্লাবিত হয়েছে সেই জায়গার ছবিগুলো একটু একটু করে আপনাদের দেখানো প্রয়োজন, কারণ সবং, নারায়ণগড়, দাতুন সহ খড়গপুর মহকুমার বিস্তীর্ণ অংশে এই মুহূর্তে জলের তলায়। কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখা নদীর জল বেড়ে প্লাবন। গোটা পরিস্থিতি সরেজমিনে সবংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরেজমিনে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গতদের পাশে থাকতে প্রশাসনকে বার্তা, মুখ্যমন্ত্রী নিশানা করেন আগের সরকারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরেজমিনে পরিদর্শন করেন এলাকা, বিভিন্ন জায়গা, খড়গপুর মহকুমার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলের তলায়। তাই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হেলিকপ্টার থেকে পুরো পরিদর্শন করেন, কোন কোন জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তা নজরদারি চালান, এবং এই পরিস্থিতি দেখার পরেই তিনি প্রশাসনকে বার্তা দিয়েছেন যে ঠিক কোথায় কোথায় কি কি ব্যবস্থা নিতে হবে। আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যা নির্দেশ দিলাম। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন কার্ডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন। কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান। তবে গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে, কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট। আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী,
তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরও 2 দিন উনি থাকবেন, সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে মনিটরিং। আমাদের প্রতিনিধি তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, আমরা দেখলাম যে সবঙ্গে তিনি পরিদর্শন সারলেন এবং সেখানে নির্দেশও দিলেন। আরামবাগেও তার যাওয়ার কথা রয়েছে, ঠিক কটা নাগাদ তিনি পৌঁছতে পারেন এবং সেখানে ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, ইতিমধ্যেই আরামবাগ পল্লীস্থিত হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেমে গিয়েছেন এবং তারপরেই আরামবাগ মহকুমা শাখার কার্যালয়ে এই মুহূর্তে বৈঠক চলছে 6টি ব্লকের ভিডিও এবং আরামবাগ মহকুমা শাসক, তার সঙ্গে আছেন হুগলি জেলা শাসক সহ এই আরামবাগ মহকুমার বিধায়কদের নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলার বৈঠক চলছে আরামবাগ মহকুমা শাসকের অফিসে এবং মহকুমা শাসকের অফিসে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। এবং যেহেতু দ্বারকেশ্বর নদী এবং একদিকে দ্বারকেশ্বর নদী, খরস্রোতা নদী দিয়ে প্রচুর পরিমাণে পশ্চিমাঞ্চলের বৃষ্টির জল প্রচুর পরিমাণে প্রবাহিত হয়, অন্যদিকে ডিবিসি জল ছাড়ে মুল্লেশ্বরী নদী ফুলে ফুটে উঠেছে, আর সেই নিয়ে আরামবাগ মহকুমা ভয়াবহ এলাকা অবস্থা ধারণ করতে পারে, আর সেই নিয়ে বন্যা কবলিত এলাকা নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠক। ধন্যবাদ তন্ময়। আরামবাগে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল থইতই ঘরবাড়ি, বৃষ্টি থামলেও টানা 8 দিন জলবন্দী হলদিয়া পুরসভার তেঁতুলবেড়িয়া গ্রাম। খাটের উপরেই সংসার অনেকে আবার বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। খাবার জল বলতে এলাকার একটি মাত্র টিউবওয়েল, আসছে না পুরসভার গাড়ি, ক্ষোভ স্থানীয়দের। দুর্ভোগ চরমে উঠেছে, অভিযোগ করছেন স্থানীয়রা। আমাদের এইরকমই 3-4 মাস আমাদের কোনো রান্নাই হয়নি, রান্নাশালে 1 হাঁটু জল, আমাদের প্রচুর, আমাদের জল নিকাশির এত প্রবলেম, জলই মানে বেরাবেই নি, যে এই যে ঢুকে গেছে, এখন কতদিন যে জল থাকবে তার কোনো ঠিক নেই। দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকা। প্রতাপপুর 1 নম্বর পঞ্চায়েতের রঘুবীরচক, ধুলিয়াপুর, পাঁশকুড়া পুরসভার একাধিক এলাকা হাঁটু সমান জল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছর এই সমস্যায় দেখা দেয়। ঘাটালে সেখানে প্লাবন আশঙ্কা, টানা বৃষ্টিতে বাড়ছে ঝুমি শিলাবতীর জল। ঝুমি নদীর জলে প্লাবিত মনসুকা 1, 2 ও ইরপালা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ডুবেছে চাষের জমি, ঘরবন্দি মানুষজন, বন্ধ স্কুল, বাঁধের বেহাল দশার কারণে জল ঢুকেছে গ্রামে, অভিযোগ করছেন এলাকাবাসী। আমি এই মুহূর্তে যে ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম। দেখো, সেই প্লাবিত গ্রামের মানুষজন আমার সাথে রয়েছে। কি অবস্থা দাদা, কি অবস্থা আপনার গ্রামের এখন? অবস্থা খুব খারাপ। এই যে তামিলনা যে ব্রিজটি তৈরি হয়েছে, এটা একদমই ভালো হয়নি। সরকার আইনের জন্য মানুষ না, মানুষের জন্য আইন, সাধারণ মানুষ বুঝতে পারছে না। এটা কোনো রকম নিয়ম মেনে হয়নি বা পরিকল্পনাটা হয়নি যে বাস্তবের সঙ্গে মিল রেখে। দেখো, একেবারে সেই ছবিটা দেখাবো। এই যে ঝুমি নদী, আমার পেছনে যে ঝুমি নদী রয়েছে, এই ঝুমি নদীর জল কিন্তু বাড়ার ফলে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার মানুষজন যেটা বলছে, এই ঝুমি নদীর পাড়ে একটি ভাঙা বাঁধ রয়েছে, সেই বাঁধ দিয়েই কিন্তু জল ঢুকে প্লাবিত হয়েছে। এলাকার মানুষজন বলছে ইতিমধ্যে রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে, বহু স্কুলে কিন্তু জল ঢুকেছে, পঠন পাঠা লাটে উঠেছে। এই জল কবে মরবে, স্বাভাবিক কবে হবে এই ঘাটালের মনসুকা এলাকা, সেটাই এখন কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে এলাকার মানুষদের। আর ঘাটাল প্লাবিত হলেও আরামবাগ পরিস্থিতি ক্রমশ শোচনীয় হতে থাকে। ঘাটালের সঙ্গে আরামবাগের একটা ভীষণ বড় সম্পর্ক এবং খানাকুল, এই সমস্ত জায়গা জলের তলায় চলে যায়। দুর্গতদের পাশে থাকতে প্রশাসনকে বার্তা শুভেন্দু অধিকারী, কারণ তিনি পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরামবাগে তিনি একটি বৈঠক সারছেন, প্রশাসনিক বৈঠক করছেন মহকুমা শাসকের দপ্তরে, এবং এরপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং এখান থেকে তিনি নির্দেশ দেবেন যে এই জায়গায় ঠিক কোন কোন ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি তন্ময়। এখনো পর্যন্ত এই বৈঠক থেকে কি কি নির্দেশ দেওয়া হতে পারে, এবং তোমার কাছে আরো একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে আরামবাগ, খানাকুল, এই জায়গাগুলোর কোন কোন জায়গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত? দেখো, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোনো এলাকা হয়নি, যেহেতু পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টিপাত হলে দ্বারকেশ্বর নদী দিয়ে পশ্চিমাঞ্চলে জল প্রবাহিত হয় এবং দ্বারকেশ্বর নদ খরস্রোতা নদী, এবং অধিক মাত্রায় পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হলে এই দ্বারকেশ্বর নদ দিয়ে প্রচুর পরিমাণে জল বয় এবং দুকুল ছাপিয়ে বয়।
সেই জন্যই আগে ভাগে মুখ্যমন্ত্রী বৈঠক করছেন। অন্যদিকে ডিভিসি জল ছাড়ার মাত্রা কমিয়েছে, কিন্তু যদি ডিভিসি জল ছাড়ার মাত্রা যদি বাড়ায় তাহলে কিন্তু খানাকুল আরামবাগের বিস্তীর্ণ অংশ কিন্তু বিপদের সম্মুখীন হবে। এটা আগাম একটা যাতে কোনো রকম পরিস্থিতি আগের বারের মতো না হয়, কারণ ঘাটাল ইতিমধ্যে ডুবেছে, সবং ইতিমধ্যে ডুবেছে, তাই এর চাপটা যাতে আরামবাগ এবং খানাকুলে আগের মতো ক্ষতিগ্রস্ত পরিস্থিতি না হয়, সেই কারণে এই বৈঠক, সেই কারণে এখান থেকে নির্দেশ দেওয়া হবে। একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী যেদিন থেকে পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়েছে সেদিন থেকেই আরামবাগের বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন নদী বাঁধগুলি পরিদর্শন করার। কারণ 2021 সালে প্রায় 18 জায়গায় মুন্ডেশ্বরী, রূপনারায়ণ এবং দ্বারকেশ্বরের 18 জায়গায় নদী বাঁধ ভাঙে, যার ফলে গোটা আরামবাগ শহরও কিন্তু জলের তলায় চলে গিয়েছিল। আর সেই জন্যই আগে ভাগে মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং যাতে ত্রাণ কার্য থেকে আরম্ভ করে যাতে বাঁধগুলির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়, এই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরামবাগ মহকুমা শাসকের অফিসে কিন্তু বৈঠক করছেন। একদম তন্ময়, তুমি সেই পরিস্থিতির দিকে নজর রাখো। শুভেন্দু অধিকারী সবংয়ে তিনি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কতটা ক্ষতিগ্রস্ত, কোন কোন জায়গায় সব থেকে বেশি জলমগ্ন, সেটা হেলিকপ্টারে পরিদর্শন করেন। তারপর সেখানে তিনি নির্দেশ দেন, প্রশাসনিক কর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দেন যে এই জায়গাগুলো ঠিক কী কী পদক্ষেপ নিতে হবে, কোন কোন জায়গায় বিশেষ করে নজর দিতে হবে। কিন্তু যেহেতু সবং, ঘাটাল ইতিমধ্যেই প্লাবিত, তার প্রভাব যাতে হুগলি জেলার আরামবাগ, খানাকুলে না পড়ে তার অনেক আগে থেকে আমরা দেখেছিলাম যে বিধায়কদের তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন। আজ তিনি আরামবাগে পৌঁছে গিয়েছেন, মহকুমা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক সারছেন যাতে আরামবাগ এবং খানাকুলে প্রতি বছরের মতো প্লাবন পরিস্থিতি তৈরি না হয়, সেটা রুখতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত আগাম, তারই নির্দেশ দেবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বৈঠক সারছেন। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মুখ্যমন্ত্রী তিনি বিপর্যস্ত এলাকা আকাশপথে দেখেন। বিপর্যস্ত সবং, নারায়ণগড়, দাঁতন, খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা, কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখা নদীর জলে প্লাবন বেড়েছে। আপনাদেরকে সবংয়ের ছবি আমরা দেখাচ্ছিলাম, পাশাপাশি আরামবাগের ছবিও দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে। মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছিলেন সবংয়ে। হেলিকপ্টারে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশও দেন। তারপর সেখান থেকে আরামবাগে গেছেন এবং প্রশাসনিক বৈঠক করছেন তিনি। মুখ্যমন্ত্রী গেছিলেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন, নির্দেশ দেন, কিন্তু ছবিটা সেখানকার কি, যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে কার্যকর করা শুরু হয়ে গেছে। দেবব্রত, দেখো ইতিমধ্যে নির্দেশ দিয়ে গেছেন এবং বিডিও অফিস থেকে ইতিমধ্যে ত্রাণ দেওয়া শুরু হয়েছে, ত্রাণ দেওয়া হচ্ছিল, সাধারণ মানুষ কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে রাষ্ট্রমন্ত্রী, পূর্ণ দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতো তিনি কিন্তু থাকছেন। শস্য বিমার যে কাজ আজ থেকে শুরু হওয়ার কথা, সেই শস্য বিমার কাজ শুরু হবে এবং আগামী দুদিন তিনি এলাকায় থাকবেন, যাতে এলাকার কোনো মানুষ যাতে বাড়ির বাইরে না থাকেন। প্রত্যেকটি মানুষকে, যারা বন্যা প্লাবিত বা বন্যা পীড়িত মানুষ, তারা যাতে প্রত্যেকে বাড়িতে পৌঁছতে পারে, তারপরেই কিন্তু তিনি সেই বাড়িতে পৌঁছে দিয়ে তারপর তিনি তার দায়িত্ব থেকে সরবেন এবং পুরো বিষয়টির উপর জেলা প্রশাসন নজর রাখছেন এবং পুরোটাই তদারকি করবেন রাজেশ মাহাতো, যিনি পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন। তিনি সেই তদারকির কাজ করবেন এই সবঙ্গে বসে থেকে। নজর থাকবে, নজর রাখো। ঘাটালের ভাষাপন ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ভাষাপনের মাধ্যমে একাধিক গ্রাম নিজেদের মধ্যে একেবারে যোগাযোগ বজায় রাখতে পারে, কিন্তু সেই ভাষাপনেরই পাটাতন ছিঁড়ে গিয়েছে পানার চাপে। যোগাযোগ বিচ্ছিন্ন ঘাটালের বেশ কয়েকটি গ্রাম, চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। অভিযোগ, আগে থেকে সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম হেলদোল ছিল না। জারি এই মুহূর্তে খেসারত দিতে হচ্ছে এলাকার মানুষকে। বাসের সাঁকো ভেঙে আসছিল, আচ্ছা পানা জাম হয়ে গেছে, ওর দিকে 1 ঘন্টা আগে থেকে জানানো হয়েছে, ওরা করছে কোনো সরায়নি। তারপরে ওরা জানে ট্রেনে সরিয়ে দেবো, তারপরে সেই ঝাঁপটা যখনই এসে জাম হয়ে গেছে, পুরো একদম ভুঙে নিয়ে নৌকা নিয়ে একদম চলে গেছে। আরও একটা বড় খবর,
বাগচর সন্দেহে এবার দিল্লি থেকে গ্রেপ্তার প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কোচবিহারে। কয়েকদিন আগেই কোচবিহার থেকে বাগচর সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জেরা করেই উঠে এসেছে এই প্রদীপ্ত বসুর নাম। বাগচর সন্দেহে এবার দিল্লি থেকে গ্রেপ্তার প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কোচবিহারে। কয়েকদিন আগেই কোচবিহার থেকে বাগচর সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জেরা করে উঠে এসেছে এই প্রদীপ্ত বসুর নাম। এই প্রদীপ্ত বসু কে, কি করতেন, কোচবিহারেই থাকতেন কি, তার বিরুদ্ধে কি অভিযোগ? সুমন। একেবারে দেখো, এই প্রদীপ্ত বসুর সম্বন্ধে এখনও সঠিক তথ্য যেমন পাওয়া যায়নি, তবে কিছু কিছু তথ্য কিন্তু আমাদের কাছে এসছে। এসটিএফের একটা সূত্র বলছে শিলিগুড়িতে একটি বৈদেশিক মুদ্রা লেনদেনের একটা কাউন্টার ছিল, সেখানে তিনি কাজ করতেন এবং তার বাড়ি সম্ভবত এই শিলিগুড়ি বা তার পার্শ্ববর্তী কোনো এলাকায় হলেও হতে পারে। তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে এবং তাকে নিয়ে আসা হয়েছে দিনহাটাতে ট্রানজিট রিমান্ডে এবং সেখান থেকেই কিন্তু এসটিএফ তাকে কিন্তু জেরা করার জন্য সময় চাইছে। প্রদীপ্ত বসুর সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য জানা গেছে যে বাংলাদেশের একটা চক্রের সঙ্গে তার এক যোগাযোগ থাকলেও থাকতে পারে এবং এই যে দিনহাটা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনের সাথেও কিন্তু তার একটা যোগাযোগ ছিল এমনটাই মনে করা হচ্ছে। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে তাকে হেফাজতে নেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানি চর এবং পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেভাবে একের পর এক গ্রেপ্তারি হয়েছে, বিশেষ করে পাঞ্জিপাড়া অর্থাৎ অসমের বিহার এবং বাংলা সীমান্ত থেকে যে গ্রেপ্তার প্রথমে করা হলো একজনকে, তার থেকে সূত্র মারফত দিনহাটাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ তাদেরকে জেরা করে এই প্রদীপ্ত বসু। এই চক্রের জাল কিন্তু থামার নাম নিচ্ছে না, কারণ বাংলাদেশ যে সীমান্ত যেখান থেকে একটা চক্র অপারেট করে এই সমস্ত কাজ এবং এর সঙ্গে ভারতীয় মুদ্রা অর্থাৎ যে জাল নোট রয়েছে তার যোগাযোগ আছে কিনা, গোটা ব্যাপারটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে এই মুহূর্তে রয়েছে এবং সব মিলিয়ে যে প্রস্তুতি বেশ কিছুদিন এসটিপি নিচ্ছিল, আজকে কিন্তু সেটা একটা বড় সাফল্য পাওয়া গেছে এসটিএফ এর তরফে। ধন্যবাদ। কেওয়াইসি করাতে অভিষেকের বাড়িতে যেতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে, নির্দেশ দিল হাইকোর্ট। আধার, প্যান, ভোটার কার্ড সহ প্রয়োজনীয় নথি দেবেন অভিষেক, নির্দেশ বিচারপতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, হঠাৎ করে এই নির্দেশ কেন? কারণ আজকাল তো কেওয়াইসি অনলাইনেও করা যায়। একেবারে এই প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এবং সেটার কোনো নোটিশ ছাড়াই হয়েছে। এখানে বিচারপতির প্রশ্ন রয়েছে যে ঠিক কি কারণে নোটিশ ছাড়া একজন গ্রাহকের সম্পূর্ণ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, তার ডেবিট কার্ড সেটা পর্যন্ত তিনি ব্যবহার করতে পারছেন না। এক্ষেত্রে ব্যাংকের যুক্তি ছিল যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক মামলা রয়েছে, তাই তার আধারের লিঙ্ক যখন তারা করেছেন সেই সমস্ত তথ্য তাদের সামনে এসেছে। ফলে শুধুমাত্র কেওয়াইসি আপডেট করলেই হবে না, সশরীরে ওই ব্যক্তিকে আসতে হবে। এখানেই আদালত অত্যন্ত বিরক্ত হয় এবং বিচারপতির বক্তব্য যে কোথাও গিয়ে কি এই ব্যক্তির মুখ দেখতে বেশি আগ্রহী ব্যাংক কর্তৃপক্ষ, তার জন্যই কি ব্যাংকের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। আপাতত সোমবারের মধ্যে তার বাড়িতে গিয়ে কেওয়াইসির যাবতীয় যে তথ্যগুলো রয়েছে সেগুলি তারা নেবেন এবং সোমবার এই মামলার শুনানি থাকছে, সেই সময় অ্যাকাউন্ট খোলার বিষয়ে নির্দেশ দেবেন বিচারপতি কৃষ্ণা রাও। শর্মিষ্ঠা। তারাপীঠের পর এবার কলকাতা। সোমবারের পর বুধবার 2 জায়গায় 2টো হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে 18 জন। মৃত্যু মিছিলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় হোটেলগুলো কিভাবে চলছে, আদৌ কি কোনো রকম সুরক্ষা বিধি মানা হচ্ছে, তাই খতিয়ে দেখার জন্য হোটেলে ঢু মেরেছিল TV9 বাংলা। পুলিশের অভিযান দেখলাম, TV9 বাংলাও বিভিন্ন জায়গায় গেছে এবং মৃত্যু মিছিলের পরে যে কারোর হুঁশ নেই অন্তত সেটা একের পর এক ঘটনায় পরিষ্কার হচ্ছে। বারাসতের একাধিক হোটেলে চলছে ন্যূনতম সুরক্ষা বিধি ছাড়াই পরিষেবা। এতদিনে ফায়ার সেফটির নোটিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গিয়েছে। কোনো হোটেলে লিফটের সামনে ডাই করা জিনিসপত্র, কোথাও আবার মেয়াদ পুরানো অগ্নি নির্বাপন ব্যবস্থা। দাদা কে আছেন? এখানে এখন কে আছে? কেউ নেই। এইটা হচ্ছে লিফট।
24/8/2023। आप यहाँ पे थे? हाँ हाँ, यहाँ का फायर सिक्योरिटी आप चेक किया है? नहीं, मैं रात आया अभी निकल रहा है। तो यहाँ पे फायर सिक्योरिटी है क्या? आपको ऊपर क्या लगा? पर कुछ देखा क्या? नहीं देखा। फायर सेफ्टी? बाहर तो पूरा कम हो रहा है, वो पूरा काम कर रहा है, पूरा सामान इधर उधर थोड़ा हटा हुआ है। आपको डर नहीं लगा? फायर सेफ्टी नहीं है? ऐसा तो कोई उधर दिक्कत तो नहीं है। ঠিক আছে, আমরা একটু ওপরে দেখি কি অবস্থা আছে। ফায়ারের ব্যবস্থা লাগানো আছে, কিন্তু প্রত্যেকটাতেই রিফিলের ডেট ক্রস করে যাচ্ছে 23/8/2024 তারিখে। প্রত্যেকটা ঘরের এই যে অবস্থা রয়েছে, এখান থেকে কোনো রকম ফায়ার এক্সিট নেই, যার ফলে যে কোনো সময় আপনি কোথা থেকে আসছেন? আপনি কি কাজ করছেন এই ঘরে? আচ্ছা, এই ঘরটায় কাজ হচ্ছে, সেক্ষেত্রেও যদি আমরা এই ঘরটায় ঢুকি, দেখা যাচ্ছে যেখানে কাজ হচ্ছে কিন্তু ফায়ার এক্সিটের কোনো রকম ব্যবস্থা নেই। ওটা জানালা, পেছনে বাথরুম, আর এই হচ্ছে ঘর। কেন নেই? আপনি কি এই হোটেলের দায়িত্বে আছেন? ফায়ার এক্সিট কি আছে আপনাদের? ফায়ার এক্সিট এখন আমাদের একটা যেটা আছে দেখালাম, ওটাই আছে। কোনটা দেখালেন? ওই যে কালকে সব এসেছিল পুলিশ সব। হ্যাঁ জানি তো, কালকে এসে আপনাদের কি বলেছে পুলিশ? বলেছে এই যে ওইটা বলেছে করতে হবে। লিফটের সামনে কি অবস্থা? এটা এখন ছেড়ে দেবে, হাউসকিপিং আসবে, সব সরিয়ে দেবে। আপনাদের একটা যারা আছে না, এখন লাইটের কাজ হচ্ছে, দেখুন এইসব লাইট খারাপ হবে, সব লাইটের কাজ হচ্ছে। এই দেখুন লাইট, ওই মিস্ত্রিও আসছে, ওই জন্য এইসব রাখা আছে। আপনার প্রত্যেকটা ওই অগ্নি নির্বাপক ব্যবস্থা ডেট ওভার হয়ে গেছে। হ্যাঁ, এটা তো কালকে স্যার বললো, তা আমরা ওই বললো এটা ঠিক করাতে হবে। ডেটটা ফেলে আপনারা জানতেন এটা 2024-এ শেষ হয়েছে? 23 হ্যাঁ 23 হ্যাঁ হ্যাঁ রিফিল করেছেন 23-এ, 24-এ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে হ্যাঁ। 2 বছর ধরে ওটা কালকে মালিক এসেছিল, মালিককে পুলিশ সব এসেছিল, থানার লোক এসেছিল, অনেক লোক এসেছিল। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এই একে প্লাজা এই হোটেলে রেড করা হয়েছে। তারা জানিয়েছেন ইতিমধ্যে যে যা যা ডিস্টার্ব আছে ফায়ার সেফটির জন্য, সেই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে হবে, তারপর চালু হবে এই হোটেল। ইতিমধ্যে বলা যায় এক প্রকার ক্লোজ, কারণ এই হোটেলের কোনো রকমভাবেই ফায়ার সেফটির ব্যবস্থা নেই। যে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্রগুলো আছে তার ডেট রিফিল দীর্ঘদিন করা হয় না, প্রায় 2 বছরের বেশি করা হয় না, কোনো কোনো জিনিসে দেখা যাচ্ছে 3 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত রিফিল করা হয়নি। এরকম একটা যৌতুকগৃহ বলা যেতে পারে, কারণ যদি কোনো রকমভাবে ফায়ার হয় সেক্ষেত্রে সেই যে মানুষগুলো তারা থাকবেন তারা পুরো জীবনের ঝুঁকি নিয়ে থাকবেন, এখান থেকে বার হওয়ার কোনো রকম রাস্তা নেই। এমতো পরিস্থিতিতে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যে বলে গেছেন যতক্ষণ না এই পর্যন্ত সেফটি করা হবে, এখানে ফায়ার সেফটি যাবতীয় ব্যবস্থা করা হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। দুদিনে দুটো হোটেলে মৃত্যু মিছিলের পর প্রশাসনের তৎপরতা। জগদ্দলের হোটেলে হোটেলে পুলিশকে নিয়ে দমকলের অভিযান। বহু হোটেলেই নেই পর্যাপ্ত ব্যবস্থা, ওঠানামার সিঁড়ি মাত্র একটা। অগ্নি নির্বাপন ব্যবস্থা তথৈবচ। হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করল দমকল। আগুন লাগলে কি করবে? স্যার ফায়ার আছে তো আমাদের, পারলেন না তো? আপনারা তো পারেন না নেভাতে। স্যার নেভাতে পারবো স্যার। একটা সিঁড়ি কেন হবে স্যার, করে দেবো বলছি তো, এখানে করে দেবো। করে দেবেন মানে? করবো স্যার, এটাকে করবো। পারেননি কেন? মালিক কোথায়? মালিক বলে দেবো, এবারে মালিক আমাদের জেনারেল ম্যানেজার, তাকে বলবো। কোথায় জেনারেল ম্যানেজার কোথায়? পালিয়ে গেছে নাকি? না না না, তাহলে ডাকেনি কেন? এখন প্রশাসন আপনাদের নোটিশ দিয়েছিল, আপনার মালিক কোথায়? নেই কেন ম্যানেজার? কোথায় গেছে ম্যানেজার? পালিয়ে গেল নাকি? না না না, পালিয়ে যায়নি স্যার। তাহলে একটা ফায়ার পুলিশের অফিসার এসে, ফায়ারের অফিসার এসে, মালিক পালিয়ে গেল। তদন্ত হচ্ছে, ওদের কাগজপত্র তো এখনো সম্পূর্ণ ঠিক নয়, কিছু কিছু এক্সটিংগুইশার আছে, তো ম্যাক্সিমামই তো আপনারা দেখতে পেলেন যে একটাই পুলিশ 3-3বার বলা হয়েছে। তারপর পরবর্তীতে ওরা বলছে ঠিক করছি। এইবার সাহসটা পাচ্ছে না। সাহসটা নিশ্চয়ই কিছু ছিল, কিন্তু এইবার ছাড়া হবে না, এইবার ছাড়া হবে। আগে সে কি ভয় দেখাতো নাকি? এই অফিসার, ওই মানে মন্ত্রী, সেই মন্ত্রী, সে নাম বলতে আপনারা বুঝতেই পারছেন, নেতাদের ভয়, তাদের ভয় দেখাতো। সেই পূর্ববর্তী সরকারের যে নেতারা ছিল তাদের খারাপ ভয় দেখাতো, এরাই করতো। লাইসেন্স আছে? লাইসেন্স আমি একটা দেখতে পেলাম, বাকি দুটো লাইসেন্স নেই। ফায়ার লাইসেন্স নেই না। এটা হচ্ছে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া যত হোটেল আছে তা আজকে তল্লাশি চালালো ফায়ার ব্রিগেড এবং বাসুদেবপুর থানার পুলিশ। ধরা পড়ল প্রতিটি হোটেলের অনেকগুলো ত্রুটি। কারোর
একটা প্রবেশ পথ, আবার কারোর ফায়ার যে সিলিন্ডার আছে তার ডেট পার হয়ে গেছে, তার পাইপ নেই, এত সব মানে ফাঁকা, এত সব ভুল থাকা সত্ত্বেও তাদেরকে শাসানি দিয়ে গেল প্রশাসন। এরপরেও যদি না করে তাহলে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নেবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন। এখন দেখার বিষয় প্রশাসনের এই হুঁশিয়ারি কতটা কাজে লাগে। আর কি আবার বীরভূম বা কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ফায়ারে যে মারা গেছে এরকম কি মারা যাবে, না তারা সজাগ হবে? জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।